যুদ্ধবিরতির নীরবতা ভেঙে গেল হঠাৎ করেই। ইরানের বন্দর আব্বাসে রাতের আকাশ ছেড়ে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল চারদিক। মার্কিন বাহিনী ট্যাঙ্কার ও প্রশাসনিক ভবনে হামলা চালাতেই মুহূর্তে পাল্টা আঘাত হানে ইরান। ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল আর ড্রোনের ঝড়ে ক্ষতবিক্ষত হল আমেরিকান যুদ্ধজাহাজ। ইরান ঘোষণা দিল তাদের পাল্টা আক্রমণে মার্কিন নৌবাহিনী ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। প্রথমে ইরানের বন্দর এলাকায় মার্কিন বাহিনী হামলার চেষ্টা করে। একটি অয়েল ট্যাঙ্কারকে আঘাত করার চেষ্টা করা হয় এবং একই সাথে প্রশাসনিক ভবনকে লক্ষ্য করে আঘাত হানা হয়। বন্দর আব্বাস এলাকায় শোনা যায় অন্তত 6টি বিস্ফোরণের শব্দ। এ হামলার পরপরই ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়। তারা 2টি মার্কিন ড্রোন ভূপাতিত করে এবং পাল্টা আক্রমণ চালায় আমেরিকান যুদ্ধজাহাজের দিকে। ইরানি সামরিক বাহিনী দাবি করেছে তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এই অভিযানে ব্যবহার করেছে ব্যালিস্টিক মিসাইল, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন ড্রোন। ইরান বলছে এই আক্রমণ ছিল মার্কিন আগ্রাসনের সরাসরি জবাব। তাদের মতে যুক্তরাষ্ট্র আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে কেশম দ্বীপ অন্যতম। বিবৃতিতে মার্কিন বাহিনীকে আগ্রাসী, সন্ত্রাসী ও দস্যু হিসেবে অভিহিত করে ইরান জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা ইরানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। আরব আমিরাতের সম্পৃক্ততা প্রমাণিত হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও ইরানি মিডিয়া সতর্ক করেছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী ইরানের উস্কানিমূলক আক্রমণ তারা রুখে দিয়েছে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেছে। সেন্টকম বলছে তাদের কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। তারা উত্তেজনা চায় না, তবে নিজেদের সুরক্ষায় প্রস্তুত রয়েছে। এই দুই বিপরীত দাবি আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি করেছে। ইরান বলছে তারা মার্কিন যুদ্ধজাহাজে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, আর আমেরিকা বলছে তাদের কোনো ক্ষতি হয়নি। বাস্তবতা হয়তো মাঝামাঝি কোথাও আছে, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই সংঘাত যুদ্ধবিরতির ভঙ্গুর দেয়াল ভেঙে দিয়েছে এবং নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এই মুহূর্তে আঞ্চলিক প্রতিক্রিয়ার সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে আমেরিকাকে। মার্কিন অপারেশন ফ্রিডমের জন্য সৌদি আরব ও কুয়েত তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। শুধু ঘাঁটি নয়, সৌদি আরব তাদের আকাশ ও জলসীমা ব্যবহার করতে দেয়নি। সৌদি যুবরাজ ট্রাম্পকে ফোন করে বলেছেন পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। দীর্ঘদিন ধরে মার্কিন মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব এখন উল্টো ট্রাম্পকে নির্দেশ দিচ্ছে। এদিকে অপারেশন ফ্রিডম চলাকালীন মার্কিন গর্ব MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে। এই ড্রোনের দাম $20 থেকে $30 মিলিয়ন। ইরানি নৌবাহিনী ধ্বংসাবশেষ স্পিড বোটে করে নিয়ে গেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি বলেছেন, ওরা $32 মিলিয়ন খরচ করে ড্রোন বানায়, আর আমরা $1000 কম মূল্যের প্রযুক্তি দিয়ে সেই ড্রোন ধ্বংস করি। এই বক্তব্য আন্তর্জাতিক মিডিয়ায় হাস্যরসে জন্ম দিয়েছে। স্কাই নিউজের আলোচনায় সামরিক বিশেষজ্ঞ শন বেল এবং অধ্যাপক মাইকেল ক্লার্ক বলেছেন, আমেরিকা $1 বিলিয়ন ব্যয় করেছে, অথচ সৌদি কুয়েটের সাথে আলোচনা করেনি। তারা নিজেরাই হাসাহাসি করছিলেন এবং বলছিলেন আমেরিকা সৈন্যদের জন্য মায়া হচ্ছে। সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নেয়, কিন্তু ট্রাম্প হঠাৎ সামাজিক মাধ্যমে পোস্ট করে অপারেশন বন্ধ ঘোষণা করেন। সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়েছে। তাদের কি করা উচিত তারা বুঝতে পারছে না। ভূরাজনীতি বিশেষজ্ঞ তিত্রা পার্সি বলেছেন, ইরান ডেস্ট্রয়েড US মেসি। মাত্র 3 সপ্তাহে আমেরিকা ইরাক দখল করেছিল। তারা ভেবেছিল ইরানও একইভাবে দখল করা যাবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইরান শুধু প্রতিরোধী করেনি, বরং মার্কিন প্রযুক্তিকে অকার্যকর করে দিয়েছে। এই পরিস্থিতি প্রমাণ করছে মার্কিন সাম্রাজ্যবাদ এখন পতনের মুখে। ইরান প্রতিদিনই প্রমাণ করছে তারা মার্কিন প্রযুক্তিকে অকার্যকর করে দিতে সক্ষম। হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে আমেরিকা। MQ-9 ড্রোন ধ্বংসের পর অপারেশন ফ্রিডম বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। চীনের ওপর খবরদারি করতে গিয়ে আমেরিকা এখন পুরো পৃথিবীর ওপর আধিপত্য হারাচ্ছে। এমনকি কুয়েতের মতো ছোট দেশও তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। সৌদি আরবের মতো দেশও এখন স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে। ইরান আমেরিকার এই সংঘাত শুধু সামরিক শক্তির লড়াই নয়, বরং কূটনীতিক ও অর্থনৈতিক বাস্তবতারও প্রতিফলন। ইরান সরাসরি মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা আঘাত এনেছে এবং সৌদি আরব ও কুয়েতের মতো দেশগুলো মার্কিন অপারেশন ফ্রিডমে সহযোগিতা করতে অস্বীকার করেছে। এই অবস্থার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। সৌদি যুবরাজের ফোনালাপি প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো এখন আর অন্ধভাবে আমেরিকার নির্দেশ মানছে না।
বরং তারা নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সাথে আলোচনার প্রস্তাবই দেখাচ্ছে আঞ্চলিক শক্তিগুলো এখন শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছে। এটি আমেরিকার জন্য এক বড় ধাক্কা, কারণ দীর্ঘদিন ধরে তারা এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল। অন্যদিকে MQ-9 ড্রোন ধ্বংসের ঘটনা শুধু সামরিক নয়, প্রযুক্তিগত দিক থেকেও আমেরিকার দুর্বলতাকে প্রকাশ করেছে। ইরান দেখিয়েছে অল্প খরচের প্রযুক্তি দিয়েই তারা বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্রকে অকার্যকর করতে পারে। এই দৃশ্য আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং আমেরিকার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্বের বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ এখন একমত, আমেরিকার সামরিক প্রযুক্তি বর্তমান সময়ের জন্য উপযুক্ত নয়। তারা যে প্রযুক্তি দিয়ে ইরাক দখল করেছিল, সেই প্রযুক্তি দিয়ে ইরানকে দমন করা সম্ভব নয়। যুগ পাল্টে গেছে। এখন ড্রোন, সাইবার যুদ্ধ এবং অল্প খরচের প্রতিরক্ষা ব্যবস্থা বড় শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। ইরান প্রতিদিনই সেটা প্রমাণ করছে। এই পরিস্থিতি শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। আমেরিকা এই প্রণালী নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ইরান দেখিয়েছে তারা এই রুট রক্ষা করতে সক্ষম। এর ফলে চীন ও অন্যান্য দেশ যারা ইরান থেকে তেল কেনে, তারা আরও আত্মবিশ্বাসী হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এখন আলোচনা হচ্ছে, এই সংঘাতের পর আমেরিকা কি আরব দেশগুলোতে ঘাঁটি রাখতে পারবে? অনেক বিশেষজ্ঞের ধারণা আমেরিকাকে এ অঞ্চল ছাড়তে হবে, কারণ স্থানীয় জনগণ এবং সরকারগুলো এখন আর মার্কিন সাম্রাজ্যবাদকে সহ্য করতে চাইছে না। এই প্রেক্ষাপটে ইরান শুধু সামরিক নয়, কূটনীতিকভাবেও জয়লাভ করছে। তারা দেখিয়েছে আঞ্চলিক সহযোগিতা ছাড়া আমেরিকা কোনো অপারেশন সফল করতে পারে না। সৌদি আরব ও কুয়েতের অস্বীকৃতি প্রমাণ করেছে মার্কিন প্রভাব কমে যাচ্ছে। সবশেষে ভূরাজনীতি বিশেষজ্ঞ তিত্রা পার্সির বক্তব্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরান ডেস্ট্রয়েড ইউএস মেসি। মাত্র কয়েক সপ্তাহের সংঘাতে আমেরিকার আধিপত্য ভেঙে পড়েছে। তারা ভেবেছিল ইরানকে দমন করে প্রাকৃতিক সম্পদ দখল করবে এবং চীনের ওপর খবরদারি করবে, কিন্তু বাস্তবে তারা নিজেদের দুর্বলতাই প্রকাশ করেছে। আজকের পৃথিবী আর আগের মতো নয়। সাম্রাজ্যবাদীরা মনে করে তারা শ্রেষ্ঠ, কিন্তু বাস্তবতা প্রমাণ করছে যুগ পাল্টে গেছে। ইরানের এই যুদ্ধের প্রতিটি দিন সেটা দেখাচ্ছে। MQ-9 ধ্বংসের ঘটনা শুধু একটি প্রতীক, যা প্রমাণ করছে অল্প খরচের প্রযুক্তি দিয়েই বড় শক্তিকে চ্যালেঞ্জ জানানো যায়। এই সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব হবে ব্যাপক। আমেরিকা হয়তো আরব দেশগুলোতে আগের মতো ঘাঁটি রাখতে পারবে না, তাদের প্রভাব কমে যাবে। অন্যদিকে ইরান, চীন ও অন্যান্য দেশ আরও শক্তিশালী হয়ে উঠবে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন ভারসাম্য তৈরি হবে। ব্যাক টু ওয়ার, এই প্রশ্নের উত্তর হয়তো এখনই স্পষ্ট নয়, তবে একটি বিষয় নিশ্চিত, ইরান আমেরিকার সংঘাত নতুন বিশ্ব বাস্তবতার জন্ম দিয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির পতন শুরু হয়েছে এবং আঞ্চলিক শক্তিগুলো নিজেদের অবস্থান শক্ত করছে। সবকিছুর শেষ আছে, যুদ্ধেরও আয়ু আছে। মানুষের রাগ যেমন চায়ের কাপে ভিজে নরম বিস্কুটের মতো একসময় গলে যায়, তেমনি রাষ্ট্রের যুদ্ধও শেষমেশ গিয়ে ঠেকে হিসাব বিজ্ঞানের ক্লাসে। যতক্ষণ কামান গর্জে, ততক্ষণ নেতারা বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু গোলাবারুদের বিল যখন অর্থ মন্ত্রণালয়ের টেবিলে আসে, তখন সেই বুকের বাতাস অনেকটাই বেরিয়ে যায়। এখন মধ্যপ্রাচ্যে ঠিক সেই দশা। অনেক হলো যুদ্ধ, অনেক হলো আমরা কাউকে ছাড় দেব না ধরনের বক্তৃতা। এখন আমেরিকা আর ইরান এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাংক অ্যাকাউন্ট। একসময় যে ইরানকে পৃথিবীর সর্বনাশের কারণ হিসেবে দেখানো হতো, আজ সেই ইরানের কাছেই ওয়াশিংটন দরদাম করছে। আচ্ছা ভাই, ইউরেনিয়ামটা একটু কমাও আর আমরাও কিছু টাকা ছাড়ি। এই পৃথিবীতে নীতির চেয়ে নগদ টাকার শক্তি যে বেশি, তা নতুন করে আর বলার কি আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। আগুন জ্বলছিল দাউ দাউ করে, যেন কাল সকালেই পৃথিবীর মানচিত্র বদলে যাবে। কিন্তু এপ্রিলের শুরু থেকেই যুদ্ধবিরতি। এখন ইরান ও যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতার দর কষাকষিতে ব্যস্ত। আর এই দর কষাকষির কেন্দ্রবিন্দুতে আছে ইউরেনিয়াম। পৃথিবীতে যত ধাতু আছে, তার মধ্যে ইউরেনিয়ামের মতো ভয়ঙ্কর অথচ দামি জিনিস কমই আছে। এটা এমন এক বস্তু যা দিয়ে বিদ্যুৎও বানানো যায়, আবার শহরও উড়িয়ে দেওয়া যায়। ওয়াশিংটনের প্রধান ভয় ইরান যেন তার সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করতে না পারে। বিশেষ করে প্রায় 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তাদের ভয় বেশি। কারণ এই 60% জিনিসটাই পরে গিয়ে 90% দিকে হাঁটতে শুরু করে মাত্র কয়েক সপ্তাহে। আর 90% মানেই
পারমাণবিক বোমার রাস্তা। তাই আমেরিকা এখন বলছে ইউরেনিয়াম দাও, ডলার নাও। আলোচনায় উঠে এসেছে প্রায় 2000 কোটি ডলারের কথা। এই টাকা ইরানের জব্দ করা অর্থ। বহু বছর ধরে নানা নিষেধাজ্ঞা আর চাপের রাজনীতিতে এই অর্থ আটকে রেখেছিল আমেরিকা। এখন সেই টাকাই ফেরত দেওয়ার আলোচনা হচ্ছে, অর্থাৎ আগে গলা টিপে ধরা হয়েছিল, এখন একটু পানি খাওয়ানো হচ্ছে। প্রথমে অবশ্য আমেরিকার মন এত বড় ছিল না। তারা বলেছিল, আচ্ছা 600 কোটি ডলার ছাড়ি, তা শুধু খাদ্য আর ওষুধ কেনার জন্য। কিন্তু ইরান ছেড়ে দেবার পাত্র নয়। তারা বলেছে, আমাদের 2700 কোটি ডলার চাই। আর এখন দরদামে নেমে এসেছে 2000 কোটিতে। বাঙালির গরুর হাট আর আন্তর্জাতিক কূটনীতি, দুই জায়গাতেই শেষ কথা কখনো প্রথম দামে হয় না। মজার ব্যাপার হলো, ট্রাম্প আবার প্রকাশ্যে এসে বলছেন কোনো অর্থ লেনদেন হবে না। এ যেন বিয়ের আগের সেই আত্মীয় যিনি সবাইকে বলেন আমি কিন্তু এসব বিষয়ে নেই, অথচ পর্দার আড়ালে তিনিই দেনমোহরের হিসাব লিখছেন। এই পুরো আলোচনায় পাকিস্তানও এক অদ্ভুত চরিত্র হয়ে উঠেছে। ইসলামাবাদে বৈঠক হচ্ছে, পাকিস্তান, মিশর আর তুরস্ক মধ্যস্থতা করছে। দক্ষিণ এশিয়ার মানুষ হিসেবে আমরা পাকিস্তানকে সাধারণত দেখি রাজনৈতিক নাটকের স্থায়ী অভিনেতা হিসেবে, কিন্তু এবার তারা আন্তর্জাতিক শান্তির দূত। ব্যাপারটা এমন যে পাড়ার সবচেয়ে ঝগড়াটে লোককে সালিশের চেয়ারম্যান বানানো হয়েছে। 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক হয়েছিল, এখন আবার নতুন বৈঠকের কথা চলছে। তুরস্ক, মিশর, পাকিস্তান সবাই মাঠে নেমেছে, কারণ এই যুদ্ধে সবাই বুঝতে পেরেছে কার দৌড় কতটুকু। আমেরিকার মূল চাবি ছিল ইরান তাদের সব পারমাণবিক উপাদান যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেবে। ইরান তাতে রাজি হয়নি। তাদের দাবি নিজের জিনিস নিজের কাছেই থাকবে, তবে মান কমিয়ে ফেলব। এখন একটা আপোষ প্রস্তাব চলছে। উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তৃতীয় কোনো দেশে পাঠানো হবে, বাকিটা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে মান কমিয়ে ফেলা হবে। শুনতে খুব ভদ্র ও সভ্য শোনালেও আসলে এটা হচ্ছে পারমাণবিক রাজনীতির আধা তুমি আধা আমি ফর্মুলা। খসড়া সমঝোতা স্মারকে বলা হয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখা হবে। আমেরিকা প্রথমে 20 বছরের স্থগিতাদেশ চেয়েছিল, ইরান বলেছে 5 বছর। এই পার্থক্য কমাতে এখন মধ্যস্থতাকারীরা ব্যস্ত। তবে ইরান একটা বড় সুবিধা পাচ্ছে। চিকিৎসা সরঞ্জাম তৈরির জন্য তারা পারমাণবিক গবেষণা চুল্লি ব্যবহার করতে পারবে, অর্থাৎ পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ হচ্ছে না, শুধু তাকে ভদ্র নাম দেওয়া হয়েছে মাত্র। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব পারমাণবিক স্থাপনা মাটির উপরে রাখতে হবে, মাটির নিচে থাকা স্থাপনাগুলো অকেজো করে রাখা হবে। কারণ আমেরিকার ভয় ভূগর্ভস্থ স্থাপনাকে নিয়ে। উপরে থাকলে স্যাটেলাইটে দেখা যায়, নিচে থাকলে সন্দেহ বাড়ে। আন্তর্জাতিক রাজনীতিতে সন্দেহ এমন এক জিনিস যা প্রেমিকার মোবাইলের পাসওয়ার্ডের চেয়েও ভয়ঙ্কর। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এই আলোচনাকে ফলপ্রসূ বলেছেন, তবে বিস্তারিত বলতে চাননি। কূটনীতিতে ফলপ্রসূ শব্দটার মানে সাধারণত এই, এখনো ঝগড়া পুরোপুরি ভাঙেনি। অন্যদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প সরাসরি ইরানিদের সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে বেশ দরদামও হয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এখন ফোনে বসে ইউরেনিয়ামের হিসাব করছেন। এ দৃশ্য দেখলে হয়তো পুরনো যুদ্ধবাজ রাজারা কবরের ভেতর থেকেও অবাক হতেন। ট্রাম্প আবার সাংবাদিকদের বলেছেন, আমরা চুক্তির খুব কাছাকাছি আছি, চুক্তি না হলে আবার যুদ্ধ শুরু হবে। এই কথাটা শুনলে মনে হয় পৃথিবীর রাজনীতি এখন অনেকটা গ্রামের মাতব্বরদের মতো। তারা প্রথমে মারামারি থামায়, তারপর বলে আবার লাগলে কিন্তু আমরাও নামব। তবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দেশও শেষ পর্যন্ত বুঝেছে শুধু বোমা ফেলে সব সমস্যার সমাধান হয় না, কখনো কখনো ব্যাংক ট্রান্সফারও করতে হয়।